আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভোটের লড়াই অনুষ্ঠানে। দর্শক, আগেই বলেছি যে এই অনুষ্ঠানে আমরা প্রার্থী, প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী, চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, তাদের সবারই আমরা মতামত প্রচার করব। নির্বাচন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা চলবে। এই পর্যায়ে মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি আসন নিয়ে আলোচনা করতে চাই। সেই আসনে প্রার্থী হয়েছেন, প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসিরুদ্দিন আহমেদ মিঠু। তিনি বিএনপি নেতা, কিন্তু এই আসনের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি কাতারে অত্যন্ত স্বনামধন্য একজন ব্যবসায়ী শরীফুল হক সাজু। তিনি প্রত্যাশা করেন যে চূড়ান্তভাবে দল তাকে মনোনয়ন দেবে। তিনি কি করবেন মনোনীত হলে এবং কেন তিনি নির্বাচন করছেন, এই বিষয়ে তার একটি সাক্ষাৎকার প্রচার করব। চলুন আমরা সাক্ষাৎকারটি দেখি। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি আসন থেকে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী। আপনি কেন মনোনয়ন প্রত্যাশী চূড়ান্ত ভাবে? আপনার প্রত্যাশাটা কি দলের কাছে? ভয়েস বাংলার স্টুডিওর মাধ্যমে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। অ্যাকচুয়ালি আপনি হয়তো জানেন যে এটা আমাদের একদম শেষ অংশে মৌলভীবাজারের পার্শ্ববর্তী রয়েছে ভারত রাজ্য, সেখানে ভারতের পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের বড়লেখা জুড়ি ২টা উপজেলার অন্তর্ভুক্ত মৌলভীবাজার ১ আসন। বড়লেখা জুড়িতে প্রায় ১,৬০,০০০-এর উপরে রয়েছে হিন্দু এবং চা শ্রমিকদের ভোটের ব্যাংক। এটা ধরা যেতে যায় এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। আমার কাছে হিসাব আছে যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত, যদিও গত ৪টা বুথকে আমরা বুথ হিসাবে গণ্য করি না, যেটা হয়তো কালো রাত্রের বুথ ছিল, তারপরেও এবাদুর রহমান চৌধুরী একবারই এখান থেকে, দুইবারই এখান থেকে 96-এ 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং 2001-এর নির্বাচনে সামান্য ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে। এর আগে এখানে জাতীয় পার্টি থেকে 3বার, এবাদুর রহমান চৌধুরী 2বার এবং ইমানউদ্দিন আহমদ সাহেব 1বার জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। 96 থেকে শুরু করে পরবর্তীতে প্রায় 5বার এখানে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। এই দুইটা অঞ্চলের মধ্যে জুড়ি এবং বড়লেখা 2টা উপজেলায় জুড়িতে রয়েছে 1,07,000 অথবা 8,000 ভোট, বড়লেখা রয়েছে 2,22,000-এর উপরের ভোট, যেটা গত নির্বাচনের তথ্য মোতাবেক, 1 বছর আগের তথ্য মোতাবেক আমি যেটা পেয়েছি। এই দুইটা অঞ্চলের মানুষের মধ্যে আলাদা একটা ভোটের রাজ্যে যেটা চলে আসে, যে একটা আলাদা একটা প্রতিযোগিতা চলে আসে যে আমরা জড়িতে পাশ করবো না বড়লেখা পাশ করবো, আমাদের এমপি কোথা থেকে হবে। ধরেন গত লাস্ট যে উপজেলা নির্বাচন হয়েছিল সেখানে আমাদের এলাকায়, যদিও সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় নাই, সেই ভোটে 3জনই আওয়ামী লীগের প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। একজন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ছিলেন, উনি একটা ইউনিয়ন থেকে পাশ করেছিলেন। একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি 5টা ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলেন। আরেকজন সদস্য ছিলেন আওয়ামী লীগের, 3টা ইউনিয়ন একত্রিত হওয়ার কারণে উনি ওই 3 ইউনিয়ন থেকে নির্বাচিত হয়ে বাইরে হয়ে আসছিলেন। তো এই যে আঞ্চলিকতার একটা প্রভাব আমাদের বড়লেখা জুড়িতে রয়েছে। এটা মেয়র নির্বাচনে বলেন, উপজেলা, আপনি কেন, আমি বড়লেখার সন্তান হিসাবে জুড়িতে আমার রাজনৈতিক অবস্থান রয়েছে, পারিবারিক অবস্থান রয়েছে। সেই হিসাবে আমি তৃণমূল ছাত্র দলের রাজনীতি করে দীর্ঘ 35 বছর ধরে এই দলের সাথে সম্পৃক্ত রয়েছি। ফ্যাসিবাদ আন্দোলনের সময় বাংলাদেশের অনেক নেতা রাস্তায় রাজনীতি করতে পারেন নাই, এটা অপ্রিয় সত্য। অনেকে বাইরে হইতে পারেন না, মামলার ভয় ছিল, প্রশাসনিক ভয় ছিল, পারিবারিক বারে হয়রানির ভয় ছিল, ঘুমের ভয় ছিল। আমি যখন দেশের বাইরে চলে যাই তখন দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে দলের ভাবমূর্তি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি কিন্তু কাজ করে গেছি। কিন্তু আমি বিষয় হলো, আমাদের আপনি তো এলাকায় প্রবাসে প্রবাসে মধ্যপ্রাচ্যে, একজন সফল ব্যবসায়ী। আপনি আপনার সংযুক্ততা তো প্রবাসে, আপনার এলাকার সাথে আপনি কিভাবে সংযুক্ত থাকবেন বা ছিলেন?
আমি ছাত্রদলের রাজনীতি করার কারণেই এই এলাকায় যখনই আসছি, যখনই ছিলাম, দলের সবার সাথে সম্পৃক্ত ছিল। যখন বিগত 17টি বৎসর আমাদের উপরে স্টিম লিভার চলেছিল, আন্দোলনের সময় মামলা হামলা ছিল, তখন সবচেয়ে বড় মনোবল ছিল একজন নেতা তাদের পাশে দাঁড়ানো, টেলিফোনে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা। আমি চেষ্টা করেছি, প্রায় 86 জনের থেকে 87 জন আমার ভাই বন্ধু জেলে গিয়েছিলেন। প্রায় প্রত্যেককেই প্রত্যেককে আপনি এক এক করে জিজ্ঞেস করেন, সবার পাশে আমি সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সবাই জেলে যাওয়ার জন্য তখন প্রস্তুত ছিল যে দেশের জন্য যদি আমরা কাজ করি, দলের জন্য কাজ করি, দেশকে বাঁচানোর জন্য কাজ করি, দেশ নেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা কাজ করি, তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি জেলেই যাই, তা আমাদের সাজু ভাই আছেন, আমাদের বাড়ির খবর নিবেন, আমাদের খবর নেবেন, আমাদেরকে জেল থেকে মুক্ত বের করে বেরিয়ে আসবেন। এই একটা আশ্বাস তাদের ভিতরে ছিল। এক, 2 নম্বর হলো যে আমি বিদেশে থাকলে আমাদের এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা। আপনি মধ্যপ্রাচ্যে অনেক দেশে গেছেন, আমাদের এলাকার লোক কাতার, দুবাই, সৌদি আরব, কুয়েত, ওমান, এই সব এলাকায় মিলেই প্রায় 1 লক্ষের উপরে প্রবাসী রয়েছেন। একজন প্রবাসী, আপনি ইউরোপের প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীর মধ্যে তফাৎটা হলো, মধ্যপ্রাচ্য প্রবাসীর পিছনে, একজন প্রবাসীর পিছনে একটা পরিবার নির্ভরশীল, একটা কয়েকটা পরিবার নির্ভরশীল থাকে। এই প্রবাসীদের সাথে কিন্তু আমি অত্যন্ত পূর্ণভাবে জড়িতভাবে আমি কাজ করেছি। এই জন্য আপনি দেখেন, 1 বছর আগে বাংলাদেশে নামার পরে আমাকে এভাবে এত সমর্থন, কিংবা আমাকে নিয়ে এভাবে মিছিল, উঠান বৈঠক গুলো স্বার্থভাবে পালন হওয়ার একটি মাত্র কারণ ছিল, তাদের সাথে আমার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। তাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে, তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? উনি 2013 সালে, ওনার বাবা আমাদের দলের সাথে ছিলেন। ওনার বাবা আগে মুসলিম লীগ করতেন, পরবর্তী বিএনপিতে আসার পরে বিএনপি রাজনীতি ছিলেন। ওনার ভাই উপজেলা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, শ্রদ্ধাভাজন ব্যক্তি। ওনাকে আমি শ্রদ্ধা করি, চাচা বলে সম্বোধন করি। আমাদের বর্তমান যাকে নমিশন দেওয়া হয়েছে, উনি 86-87-এ কুলোরা ডিগ্রি করে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে উনি জিএস ক্যান্ডিডেট ছিলেন, এবং ওনার ভাই মারা যাওয়ার পরে একটা শোকসভার মাধ্যমে আব্দুল্লাহ নোমান স্যার এখানে আসছিলেন। ওই অনুষ্ঠানে উনি বিএনপিতে মৌখিকভাবে জড়িত হওয়ার পরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এখানে বর্ষিয়ান আরো নেতারা রয়ে গেছেন। বর্ষিয়ান নেতাদের কথা বলি যদি, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিমান করে ঘরে বসে আছেন, দল থেকে তিনি মূল্যায়ন পাচ্ছেন না বলে, কারণ উনিও এই এলাকার এমপি ইলেকশন করার মতো যোগ্যতা সম্পূর্ণ রাখেন। একজন লোক সারাটা জীবন দল করলো, হঠাৎ করে আমি দলে যোগদান করে ওনাকে বাদ দিয়ে আমাকে দেওয়া হলো, এটা কিন্তু একজন কর্মী, তৃণমূল কর্মী পছন্দ করে না। আমরা 35 বছর এই দলের, ছাত্র দল, যুব দল, প্রবাসে গিয়ে বিএনপি, এখন বাংলাদেশে বিএনপির সাথে সম্পৃক্ত থাকার পরে আজকে যদি দল সেখানে মূল্যায়ন করে, আমি প্রবাসী ছিলাম। প্রবাসী কেন ছিলাম? এই দলের জন্য ছিলাম। প্রবাসী কেন ছিলাম? আমাকে না পেয়ে আমার বাইকে এয়ারপোর্ট থেকে তুলে নেওয়া হলো, আমাকে না পেয়ে আমার বাইকে স্কুল থেকে আসার সময় রাস্তা থেকে গ্রেফতার করা হলো, আমাকে না পেয়ে আমার বাড়িতে বিভিন্ন সময় পুলিশ হয়রান করে হলো। এটাই তো রাজনীতি করার কারণে। যদি আমি দেশে থাকতাম, তখন তো আমার জানমালের নিরাপত্তা থাকতো না, হয়তো আমি জীবনে আজকে না আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সেই সুযোগটুকুও থাকতো না আমার। সেই জন্য যে এই প্রবাসী আর দেশি এই জিনিস চিন্তা বা বিবেচনা না করে, যে কার জায়গা থেকে কতটুকু মূল্যায়ন, কতটুকু কাজ করেছেন, কার সমাজের সাথে সম্পৃক্ততা বেশি, সেই জিনিস মূল্যায়ন করলে কিন্তু আমার মনে হয় দলে বিভিন্ন জায়গায়, শুধু আমি আমার মৌলভীবাজার এক বলবো না, বাংলাদেশের অনেক জায়গায় আমাদের সেই পূর্ণ বিবেচনা করে আমাদের নেক্সট চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসতেছেন। বাংলাদেশের মানুষ আশার আলো, আশার বাণী শুনতে পাচ্ছেন। ইনশাল্লাহ উনি আসলে সবার কথা হলো আমাদের দলের অনেক কিছু পরিবর্তন হবে, দল ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। চূড়ান্ত মনোনয়ন আপনি যদি পান, তাহলে আপনি কি আশা করেন? আপনার জয়টা কতটুকু নিশ্চিত হবে? কোন কোন অংশের আপনি সাপোর্ট পাবেন বলে মনে করেন সমাজের? আমি আমি বিগত 1 বছরে বাংলা বড়লেখা জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমান সাহেবের 31 দফা পৌঁছে দিয়েছি। এটা হলো আমার সবচেয়ে বড় প্রাপ্য। বড়লেখা জুড়ে সাধারণ মানুষ আমাকে অত্যন্ত সহায়তায় গ্রহণ করেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কোনো ভেদাভেদ আমি রাখি নাই, কোনো বৈষম্য রাখি নাই, সবার সাথে আমার সুসম্পর্ক রয়েছে।
এখানে আহ, হিন্দু এবং বাগানের যে ভোট ব্যাংক রয়েছে, মৎস্যজীবী যে ভোট ব্যাংক গুলো রয়েছে, মৎস্যজীবী একটা কথা বলতে হয়, আপনি আমাকে লাইভে নিয়ে আসছিলেন কয়েকদিন আগে। আপনি জানেন রাজনীতিক একটা বড় অংশ সেখানে আখালুকি হাওর সাদা পাথরের মতো দখল করতে চেয়েছিল, কিন্তু সেখানে আপনার মতো স্বচ্ছ সাংবাদিকরা, কলম সৈনিকরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার কারণে সরকার 2 কোটি টাকা রাজস্ব পেয়েছে আমাদের কথা বলার কারণে। আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, এলাকার উন্নয়ন চাবো, নিজের জন্য কিছু করার জন্য চিন্তা করব না, পরিবারতন্ত্র নিয়ে আসবো না। এখনো দেখি বড়লেখা প্রাথমিক যারা মনোনয়ন পেয়েছেন সেখানে বিভিন্ন প্রোগ্রামে তাদের পরিবারের কর্মীদেরকে মূল্যায়ন করা হয়, সেখানে দেখা হয় দলীয় নেতা কর্মীদের কোনো মূল্যায়ন করা হয় না। ব্যানারে পরিবারের সদস্যদের নাম লেখা হয়, সেটা তো কষ্ট, তো বুঝা যায় পরিবারতন্ত্র শুরু হয়ে গেছে। সেখানে আমি কদিন আগে একটা জিনিস দেখলাম, আমাদের জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা একজন মহিলা, ভদ্র মহিলা, ওনার নাম একটা প্রোগ্রামে লেখা হলো, ব্যানার করা হলো। সেখানে আমাদের একজন নেতা, আমি নাম বলবো না, প্রাথমিক মনে হয় পেয়েছেন, উনি গিয়ে এই নামটা দেখার পরে নামটা কেটে দিলেন। ব্যানারে স্পষ্ট আছে। এই বৈষম্যটা কেন? এই বৈষম্যটা কেন? এই মহিলা, যে মহিলা দলের নেত্রীকে দল মূল্যায়ন করেছে, সে আমার দুশ্মন হতে পারে, সে আমাকে ভালো না বাসতে পারে। দল যখন মূল্যায়ন করেছে, আমি তাকে কিন্তু মূল্যায়ন করতে হবে, সম্মান দেখাতে হবে। আমাদের বড়লেখায় বিগত দিন কোনো উন্নয়ন আমার চোখে পড়ে নাই। অ্যাডভোকেট আবাদুর রহমান চৌধুরী 38টি হাই স্কুল করেছিলেন, 11টি কলেজ করেছিলেন। বিগত দিন আমরা দেখছি বৈষম্য হয়েছে জুড়ি বড়লেখার মধ্যে। জুড়িতে মিনি স্টেডিয়াম হয়েছে, বড়লেখা মিনি স্টেডিয়াম হয় না, একটা বড় উপজেলা, 6টা ইউনিয়নে অন্তর্ভুক্ত একটা উপজেলা, ছাত্রলীগের সাবেক দুজন নেতার মাধ্যমে একটা মিনি স্টেডিয়াম হয়েছে ওই উপজেলায়। কিন্তু আমাদের বড়লেখায় একজন মন্ত্রী ছিলেন, যেভাবে হন মন্ত্রী মন্ত্রী ছিলেন উনি, আমাদের বড়লেখায় কোনো মিনি স্টেডিয়াম আমরা পাই নাই। বড়লেখাতে এখনো পর্যন্ত 2 লাইনের রাস্তা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলে 4 লাইন 6 লাইন নিয়ে আন্দোলন চলছে, 6 লাইন নিয়ে আন্দোলন চলছে, 4 লাইন তো আছে, আমাদের 4 লাইন হয় নাই। বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত হতে হয়। শিক্ষার হার অনেক কম, শিক্ষার দিকে আমাদের অগ্রসর হতে হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, মা বাবাকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য। এইসব জিনিস নিয়ে যদি কাজ করা যায়, চা শ্রমিক নিয়ে দেখেন তাদের 175 টাকা দিন মজুরি দেওয়া হয়। আর আপনি যদি এই মুহূর্তে আপনার বাসায় একজন কাজের লোক বাজার থেকে নিয়ে আসতে চান, 500 টাকার নিচে পাবেন না। কিন্তু চা শ্রমিক রে ঠিকই 175 টাকা দেওয়া। অনেকে বলেন যে আমরা আগামীতে নির্বাচিত হলে আমি চা শ্রমিক নিয়ে আন্দোলন করব, কিন্তু দেখা যায় উনি চা শ্রমিকের নেতা, উনি চা শ্রমিক বাগানের মালিক, উনার বাগানে কি পরিবর্তনটা করলেন? উনার জি, জি। এখানে যদি পরিবর্তন করতেন তাহলে বুঝতে পারতাম যে উনি আগামী দিন নেতা হলে এই পরিবর্তনটুকু করে। আমরা আমরা আশার আলো দেখাতে চাই, আমরা কথা এবং কাজে বাস্তবায়ন দেখাতে চাই। রাজনীতি করেছি অনেক দিন ধরে, রাজনীতিতে কাজ করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ইমানের সহিত আমানতের সহিত কাজ করতে চাই। ফাইনালি যদি আপনি চূড়ান্ত মনোনয়ন না পান, তাহলে সেক্ষেত্রে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে? আমি মনোনয়ন চাচ্ছি দেশের মানুষের, এলাকার মানুষের চাওয়ার উপরে। রাজনীতি তো আমার চলবেই। আমি ছাত্রদল করে দীর্ঘ 35টা বছর এই দলের সাথে আমার ভালোবাসা, এই দলের প্রতি আমার আস্থা। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, আমার রাজনীতি চলবে। এলাকার মানুষ চেয়েছিল শরীফুল হক সাজু এলাকা রাজনীতি করে বেড়ে উঠে উঠে আসছেন, যদি রাজনীতি করে তাহলে হয়তো আমরা এলাকার মানুষ অনেক কিছু স্বপ্ন দেখতে পারি, হয়তো অনেক উন্নয়নের ছোঁয়া আসবে। সেই জন্য এলাকার মানুষ আমাকে মনোনয়নের জন্য, দেখেন 1 বছরের মধ্যে আমাকে আহ, যেভাবে সবাই যেভাবে আমাকে গ্রহণ করেছেন, এটা আমার এলাকার জনগণের দাবি। আমি এটাকে সাপোর্ট দিই। আমি আমার জনগণের পাশে, নির্বাচন করি অথবা নাই করি, বড়লেখা জুড়ির জনগণের পাশে মৃত্যুর আগ পর্যন্তই আমি থাকবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শরীফুল হক সাজু। দর্শক শুনছিলেন মৌলভীবাজার 1 বড়লেখা জুরি আসনে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজুর সাক্ষাৎকারটি। দর্শক, আমাদের এই সাক্ষাৎকার এবং এই অনুষ্ঠানে, ভোটের লড়াইয়ের এই অনুষ্ঠানে রিপোর্ট সহ মানুষের মতামত, সেগুলো সবই আমরা তুলে ধরবো। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সবগুলো নির্বাচনী এলাকায় পৌঁছানোর চেষ্টা করব এবং এই সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত, ভোট সংক্রান্ত চূড়ান্ত
প্রার্থী, প্রত্যাশী এবং যারা ভোটার তাদের সবারই বক্তব্য এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।